1.5 বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে। তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দেব, সমস্যা নেই। শুধু 1.5 বছর আমার সাথে থাকবেন আপনি। এই 1.5 বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তানের বয়স যখন 8 মাস হবে তখন আপনি আপনার পথে আর আমি আমার মতো। আপনাকে আমি জোর করব না। এই নিন আমার কার্ড। যদি মনে হয় আপনি আমার শর্তে রাজি, তাহলে আমাকে ফোন করে জানাবেন। দোস্ত, তুই থাক অফিস সামলিয়ে, আমি একটু আমার ফ্ল্যাটে যাচ্ছি। মিস্টার বসু, আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে চাচ্ছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে, তখন আপনি তাকে এত বাজেভাবে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন। ওয়াও! সো মিস অন্বেষা, রাইট? আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছি? আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের মেয়ে আপনার প্রস্তাবে রাজি হবে? হবে না। সেজন্য আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম। আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। এখন বাকিটা আপনি আপনার মন যা বলে তাই মানবেন। কিন্তু আপনি যে অসহায়তার সুযোগ নিচ্ছেন সেটা কি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবে নিয়েছেন আমি রাজি হব, কারণ আমার টাকার দরকার। হ্যাঁ, ধরতে পারেন আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম। সো আপনার টাকার দরকার হলে আমার কথা মানবেন? না না, আমি সময় ওয়েস্ট করা পছন্দ করি না। অগ্নিভ দাদা, হা, তুই এই পাশে অন্বেষাকে কি চাকরি দিবি? আমিও দেখি গেলাম। থাকুন, আপনি কিন্তু অগ্নিভ স্যারকে হুমকি দিচ্ছেন কেন? এমন করছেন কেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ আমার সাথে এরকম করবেন না। যেখানেই যাই সেখানেই টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে চাচ্ছেন। অন্বেষার আর্তনাদ অগ্নিভের কানে পৌঁছায় না। গাড়ির চাবি আঙুলের মাথায় ঘুরাতে ঘুরাতে সে অফিস থেকে বেরিয়ে যায়। অগ্নিভের পায়ের সামনে বসে অন্বেষা নিজের সমস্যার কথা বলে, কিন্তু অগ্নিভ কিছু বলতে পারছে না। অফিস তো অগ্নিভের। তাকে নিজের ভাইয়ের মতো দেখে অর্ক বসে একটা আসন দেয়। অগ্নিভের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে অগ্নিভ অর্কের সাথেই থাকে। অন্বেষা বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাশে জব দেবে না। যখন দেবেই না, তখন ইন্টারভিউয়ের জন্য তাকে ডাকার কি দরকার ছিল? কেউ কেউ তো আরও বাজে প্রস্তাব দিয়েছে। অন্বেষা আজ এই স্থানে দাঁড়িয়ে ভাবে, যে ভাই ছোট থেকে মানুষ করেছে সেই ভাই আজ অসুস্থ। 10-12 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করতে। যা টাকা ছিল 2 মাসে সব শেষ। অন্বেষা অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয়, আর অগ্নিভ আবারও নিজের কাজে লেগে পড়ে। অগ্নিভের কাহিনী, তার নিজেরও ভালো লাগছে না। এভাবে কি কোনো মেয়েকে সে পাবে? কিন্তু কিছুই করার নেই। অন্বেষার আশা বাদ দিয়ে অন্য মেয়েদের সে একই প্রস্তাব দিতে থাকে। অন্বেষা বাসায় এসে ভাইয়ের মাথার কাছে বসে। অভ্র আস্তে আস্তে চোখ খোলে। পিচ্চি বোনটার দিকে তাকিয়ে বলে, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাশে ঢাকা শহরে চাকরি নেই। আমি মাস্টার পাস, সেজন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না। তুই আর কোথাও যাস না। ভাইয়া, কেন আমাদের মা বাবা নেই? তারা থাকলে তো তোমার এত কষ্ট হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ে ইনফেকশন হচ্ছে দিন দিন। টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? আমার চিন্তা করিস না। সারা দিন থেকে না খেয়ে আসিস। যা, রান্না করে খাবার নিয়ে আয়। আমিও তো খাইনি কিছু। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া। তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকব? দিন চলতে হবে তো। অভ্র মন ভরার মতো কিছুই পায় না। পায়ের ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ের এত বড় ক্ষতি হবে ভাবতে পারেনি সে। এখন পা ফুলে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে। পরিচয় অন্বেষা চৌধুরী। ছোটবেলায় বাবা মারা যায়। মা আত্মহত্যা করেছে তার বয়স যখন 5, তখন শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সেই পথ বেছে নেওয়া। তার বড় ভাই অভ্র চৌধুরী। এসএসসির পর থেকে বোনকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। অন্বেষা রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে অভ্রর রুমে আসে। অভ্রকে দেখে হাত থেকে খাবারের প্লেট পড়ে যায়। পায়ের আঘাতের জায়গা ফেটে ফেটে রক্ত পড়ছে। অভ্র বিছানায় ছটফট করছে। অন্বেষা দৌড়ে বাইরে যায়। গাড়ি ঠিক করে সে অভ্রকে সাথে নিয়ে হাসপাতালে যায়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে জানায়, 4-5 দিনের মধ্যে অপারেশন করতে হবে মিস অন্বেষা, না হলে আপনার ভাইয়ের পা ওই জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের কিছুই করার থাকবে না। পা কেটেও ফেলতে হতে পারে প্রয়োজন হলে। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন। অন্বেষা ভাবার জন্য সময় নেয় না। তার কাছে তার ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকা বেশি জরুরি। সেখান থেকে রিক্সা ধরে সোজা সেই অফিসে যায়। অগ্নিভ অন্বেষাকে দেখে বসা থেকে উঠে পড়ে। অগ্নিভ অন্বেষাকে এখানে আশা করেনি। মেয়েটা যেভাবে তার সাথে কথা বলছিল সকালে, ভেবে রেখেছিল অন্বেষা কখনো রাজি হবে না।
অন্বেষাকে দেখে অবাক হয়ে বলে, আরে মিস অন্বেষা, জি আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশুনো দিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না, আপনি এখন আসতে পারেন। প্লিজ, আমি আপনার সত্যি রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাই হাসপাতালে ভর্তি আছে, প্লিজ টাকা না হলে ভাইয়ের চিকিৎসা হবে না। এখানে মজা করতে আসছেন? সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলে। দেখো, তুমি এখন আসতে পারো, আমি অন্যদের সাথে যোগাযোগ করব। প্লিজ স্যার, আমি মিথ্যে বলছি না, আমি আপনার সব শর্তে রাজি আছি। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না। এই পেপারে সাইন করো, আর তোমার ভাই কোথায় আছে আমাকে নিয়ে চলো। অর্ক একটা পেপার বের করে অগ্নিভের হাতে দেয়। অগ্নিভ অন্বেষাকে পেপার দিলে পেপার না পড়ে অন্বেষা সই করে দেয়। অগ্নিভ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তার আশা পূরণ হলো। অন্বেষার সাথে অফিস থেকে বেরিয়ে যায়। অন্বেষার চোখে পানি দেখে অগ্নিভ বিরক্ত হয়ে মনে মনে বিড়বিড় করে, মেয়ে মানুষ এত নাটকবাজ কেন? সব সময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকা লোভ কেন? এত টাকা থাকলে কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটাবারও ভাবল না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে? স্যার, এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হাসপাতালে একা আছে, কি করবেন? একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমি তো তোমার সব কথা শুনেই রাজি হয়েছি, তাহলে গাড়িতে গিয়ে ওঠো, আমি অর্কের সাথে দেখা করে আসি। একটু সামনের গাড়িতে বসো, আমি আসছি। অন্বেষা চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে। অগ্নিভ প্রায় 10 মিনিট পর আসে। পিছনের সিটে গিয়ে অন্বেষার পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে অগ্নিভ অন্বেষার দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি, তোমার কি মেডিকেলের কোনো সমস্যা আছে নাকি? মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? না, আমি সুস্থ। দাঁতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে এসব। তার ভাইয়ের জন্য এমন একটা পথে পা বাড়ালো সে। যদি ভাই জানে তখন কি হবে? আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায় না, তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কি করবে? অন্বেষার ধ্যান ভাঙে গাড়ির ঝাঁকি লাগার জন্য। অগ্নিভ গাড়ি থেকে নামলে অন্বেষা নেমে সামনে হাঁটতে থাকে। অগ্নিভ ডাক্তারের সাথে কথা বলে অভ্রর কাছে যায়। ছেলেটাকে এক পলক দেখে সেখান থেকে চলে আসে। অন্বেষা থেকে নাম্বার নিয়ে বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করব। 2-1 দিনের ভিতরে আমি দেশের বাইরে পাঠিয়ে দেব, সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে। সমস্যা নেই, 2 বছর সময় লাগলেও আমি সব খরচ দেব। আর এই কয়েকদিন তোমার ভাইয়া হাসপাতালে থাকবে। ধন্যবাদ। আপনি তাহলে যান, আমি বাসায় গিয়ে ভাইয়ার জন্য খাবার নিয়ে আসব। রাতে নাকি আজ থেকে তোমাকে আমার সাথে থাকতে হবে? ভাইয়া যাওয়ার পর থাকব। আমি সেটা নিয়ে কিছু বলেছি? তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে, আমি তোমার সাথে যাব, চলো। আর ওখানের বাসা ছেড়ে দেবে তুমি, কারণ তোমার ভাই তো এখন বাসায় ফিরবে না, আর তুমি আমার সাথেই থাকবে। আচ্ছা। অন্বেষার সাথে অগ্নিভ তাদের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট ঘুরে অগ্নিভ ভ্রু কুঁচকে ফেলে। কিছুই নাই রুমে, খুব দরকার যা সেগুলো আছে শুধু। কিছুক্ষণ পর অর্ক আসলে অন্বেষার সব জামাকাপড় তার হাতে দিয়ে পাঠায়। অগ্নিভ বিছানায় দায় এলিয়ে যায়। অন্বেষা রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করেছেন নাকি গোসল করবেন? কোনটা? আমাকে স্যার বলতে হবে না, আর তুমি করে বলতে পারো, সমস্যা নেই। আর গোসল সকালে আমি গোসল করে বের হয়েছি। আচ্ছা, আমার রান্না কি খাবেন নাকি বাইরে খাবেন? কি রান্না করছো? অন্বেষা বিরক্ত হয়। ছেলেটা একদম খুঁটে খুঁটে সব শুনতেছে। আর শুনবে না কেন? বড়লোক বাড়ির ছেলে, সব কিছু কি খাবে? অন্বেষা কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গোসল করে বের হয় 10 মিনিটের মাথায়। পরনে একটা নীল রঙের 3 পিস। অগ্নিভ একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। অন্বেষা মাথায় একটা তোয়ালে দিয়ে রান্নাঘরে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে অগ্নিভর কাছে আসে। পায়ের আওয়াজ শুনে অগ্নিভ বলে, এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব, তোমার এখানে যা জিনিস আছে সেসব অর্ক ভেবে দেখবে, এখানে আসার প্রয়োজন নেই তোমার। আচ্ছা, উঠে খেয়ে নেন। ডিম ছিল, 4টে ডিমের ভুনা করেছি। আপনি কি এসব খান নাকি শুধু মাংস? এই, তোমার কি মনে হয় বড়লোক মানুষ মাংস খায় নাকি? শুধু তারা কি ডিম দুধ খায় না? অগ্নিভ ধমক দিয়ে কথাটা বলে। অন্বেষা কেঁপে ওঠে। এই মানুষটার সাথে সে 1.5 বছর থাকবে কি করে? নাক ছিটকিয়ে খাবার প্লেট সামনে দেয়। অগ্নিভ খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয়, তারপর বলে, ভাত কম হয়েছে, আর একটু হবে কি প্লিজ? অন্বেষা দৌড়ে রান্নাঘরে যায় আর একটা প্লেট থেকে ভাত এনে অগ্নিভর প্লেটে দেয়। অগ্নিভ হাঁ হয়ে দেখছে সেটা, মাথা চাপড়ায় এসে, এই কাকে বিয়ে করলো এবার? কিছুটা জোরে ধমক দিয়ে বলে, পাগল হয়েছ? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও, আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে তোমার ভাইয়ের কাগজপত্র দিয়ে নিয়ে যাব।
অন্বেষা ধমক শুনে কেঁদে দেয়। এভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলেনি। অগ্নিভ বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে। অন্বেষা তাড়াতাড়ি সব ঠিক করে বেরিয়ে পড়ে। 4 দিনের মাথায় অভ্রকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আজ রাত থেকে অন্বেষা অগ্নিভর সাথেই থাকবে। সে জানে না অগ্নিভয়ের মা বাবার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথায়। অগ্নিভ অন্বেষাকে নিয়ে মার্কেটে যায়। 10টা শাড়ি, 15টা 3 পিস আর 10টা জিন্স পায়জামা কিনে দেয়। অন্বেষা হাঁ হয়ে সব দেখে, শুধু মনে মনে একটা কথাই বলে, বড়লোক বুঝি এমনই হয়? এসব তো আমার 5 বছরের জামা কাপড়, আর উনি এমন করে গরিবদের দান করলেও পারতেন। গলায় ঠোঁটের স্পর্শ পেয়ে অন্বেষার নড়ে চড়ে ওঠে। স্পর্শটা আরও গভীর হয়। একসময় তা কামড়ে পরিণত হয়। ঘুম ভেঙে যায় অন্বেষার। ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ে। পাশে অগ্নিভকে দেখে জোরে একটা শ্বাস নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 12টা 40 মিনিট। বিকেলে মার্কেট থেকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল অগ্নিভ। অগ্নিভ আর অর্ক এখানেই থাকে। নিজস্ব ফ্ল্যাট। এটা সব কয়টা ফ্লোর ভাড়া দেওয়া আছে। 5 তলার পুরোটা নিজেদের জন্য রেখেছে। অগ্নিভ মা বাবার থেকে আলাদা থাকে কেন, সেটা আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। অগ্নিভ অন্বেষাকে নিয়ে ফ্ল্যাটে রেখে বাইরে যায়। অন্বেষা একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে একসময়। কিন্তু হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তার। অগ্নিভ অন্বেষার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা? এভাবে ঘেমে যাচ্ছ কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায় নাকি? ওঠো, রাতে কিছু খাওনি, খেয়ে নেবে। আমাকে না বলে এভাবে কাছে আসবেন না। ঘুমের মধ্যে স্পর্শ পেলে ঘুম ভেঙে যায় আমার। আর আমি খাবো না, ঘুম ধরেছে, ঘুমাবো। মাথা ব্যথা করে দিচ্ছে আমার। তোমাকে শুয়ে থাকার জন্য এখানে আনিনি। চুপচাপ উঠে খাওয়া দাওয়া করো। আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ের চিকিৎসা না হয় বন্ধ করে দেব। তাই ওঠো, কথা বাড়িও না। অন্বেষা ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দেয় ঘুমানোর জন্য। চোখ বন্ধ করে। অগ্নিভ ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইট অফ করে। একটা হাত অন্বেষার কোমরে রেখে গলায় কিস করে। অন্বেষা কেঁপে ওঠে। সরে যেতে চাইলে অগ্নিভ টেনে কাছে আনে। কানে কামড় দিয়ে বলে, কিছু বলবে না? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে যাচ্ছি। তোমাকে খুব বেশি জ্বালাবো না। বাচ্চা আসার পর নিজের মতো করে থাকতে পারবে। তাই এখন কাজে আসা থেকে বাধা দিও না। সরে আসুন এদিকে। না, আমি সেটা বলি নাই। আপনি এমন রেগে কথা বলতেছেন কেন? মানে আজ কাছে আসলে হয় না আমার? খুব ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? সেই কৈফিয়ত তোমাকে দেব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একা একা এ বাড়ির বাইরে কখনো পা রাখবে না। অন্বেষা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অগ্নিভ অন্বেষাকে নিজের সাথে চেপে নেয়। এক সময় সম্পূর্ণভাবে অধিকার ফেলে সে। অন্বেষা অগ্নিভর হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অগ্নিভ উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। তার অসহ্য লাগছে সবকিছু। একটা বাচ্চার জন্য এ পথ বেছে নেওয়া। মেয়েদের সহ্য করতে পারে না সে। অফিসেও তেমন মেয়ে নেই, বেশিরভাগ ছেলেই কাজ করে। সকালে ঘুম থেকে উঠে অগ্নিভ অন্বেষাকে ডাকে, ওঠো, গোসল করে নাও। সকাল 9টা বাজে। আমি অফিসে যাচ্ছি। কোনো কিছু দরকার হলে নাম্বারে ফোন দিও। যা খেতে ইচ্ছে করবে কাজের লোক আছে তাদের বলে দিও। অন্বেষা বিরক্তি নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গেছে, তাকে তো ভার্সিটিতে যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। অন্বেষা অবাক হয়ে বলে, এসব কি? এত সকালে আমি গোসল করব? মানে আপনি পাগল হয়ে গেছেন? আপনি কোথায় যান চলে যান, আমি ঘুমাবো আরও। আমি বের করছি, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। 3 বেলা ঠিকমতো খাওয়া দাওয়া করবে, শরীর ফিট রাখতে হবে তোমাকে। উফ, এত কিছু যে এখনও পেটে আসেনি, তাকে নিয়ে এত আয়োজন? ভালো না, আমার ঠান্ডা বাগতেছে, পরে উঠব। একটা কথাও না। অগ্নিভ অন্বেষার হাত ধরে টেনে তোলে। অন্বেষা চোখ ছোট ছোট করে অগ্নিভকে দেখে। কোনো রকম জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। গরম পানি দিয়ে গোসল করে বের হয়। অগ্নিভ অন্বেষাকে বের হতে দেখে ঘড়ি দেখে বিরক্তিকর চাহনি দিয়ে বলে, 20 মিনিটে গোসল শেষ? এখন খাওয়া দাওয়া করে যাও, আর ভার্সিটিতে যাওয়ার চিন্তা বাদ দাও। কেন? এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। পরীক্ষার সময় পরীক্ষা দেবে, ব্যাস। আর হ্যাঁ, আমি আর অর্ক ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না। ওকে, এত নিয়ম মানতে হবে? আমার পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। যা বললাম তাই হবে। যা, খেয়ে নাও। আমি অফিসে যাচ্ছি। রাতে বাসায় ফিরব। অর্ক আর আমি একসাথে আসি, তাই কাউকে বাসায় ঢুকতে দেবে না, যতই আমার পরিচয় দেখাক। আপনার এত করার কোনো দরকার নেই। আপনার নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? চুক্তির ব্যাপার পড়োনি কেন? টেবিলে রাখা আছে, পড়ে নিও।
অগ্নিভ কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। খাবারটাও রুমে দিয়ে যায় তাকে। এমন রুম বন্ধ হয়ে থাকবে। সে খাওয়া দাওয়া করে আবারও কম্বলের নিচে ঢুকে পড়ে। শরীর দুর্বল লাগছে তার। অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসে না। এপাশ ওপাশ করতে করতে দুপুর হয়ে যায়। অগ্নিভ ফোন দিয়ে খাওয়ার কথা বলে। তারপর আবারও সময় যায়। রুমের বারান্দায় নিয়ে বিকেলের রোদ বারান্দায় পড়লে অন্বেষা বই নিয়ে পড়তে বসে। বাসায় থেকে সব পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে উঠে রাত ৮টার সময় কলিং বেল বেজে ওঠে। রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে আসে। তবুও দরজা খুলছে না দেখে অন্বেষা এগিয়ে যায়। পিছন থেকে কাজের মেয়ে বৃষ্টি বলে, ম্যাডাম, দরজার ওপাশে সর নেই, আপনি নিজের রুমে গিয়ে রেস্ট করুন। কলিং বেল বাজে। বিরক্ত লাগছে। কি আছে, দরজা খুলে দেখলেই তো হয়। এমন শব্দ বিরক্ত লাগছে আমার। আমাকে দেখতে দাও কি আছে দেখি। কোনো দরকার আছে নাকি? হয়তো ওই পাশে অগ্নিভ স্যারের বাবা আছেন। স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভেতরে যাতে আসতে না দিই। মা বাবা বেঁচে আছে, অথচ উনি এখানে একা থাকে। ধুর, কোথায় এসে পড়লাম আমি। ভাই, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এসব একদিন সহ্য হচ্ছে না। আর ১.৫ বছর। ম্যাডাম, আপনি রুমে যান এখন, স্যার আসবেন। উনি আপনাকে বাইরে দেখলে রাগ করবে। আপনার কিছু প্রয়োজন হলে বলবেন। আইসক্রিম আছে? বৃষ্টি অন্য সবার দিকে তাকায়। সবাই মাথা নিচু করে আছে। অন্বেষা বিরক্তি নিয়ে রুমে যায়। সব কয়টা অগ্নিভর গোলাম দেখে রাগ ওঠে তার। ঠান্ডার সময় আইসক্রিম খাবার মজাই আলাদা। এদের এটা কে বোঝাবে? রাতে অগ্নিভ এলে বৃষ্টি অন্বেষার আইসক্রিম চাওয়ার কথা জানায়। অগ্নিভ বিরক্ত হয়ে অন্বেষাকে বলে, নিজেকে অসুস্থ বানিয়ে বাচ্চা নিবে তুমি? আর এখন শরীর খারাপ করতে চাচ্ছ নাকি? ঠান্ডার সময় কিসের আইসক্রিম? এসব ঠান্ডা ডিজিটাল বাদে খাবার। ওদের থেকে ঠান্ডা জিনিস কেউ দেবে না। অন্বেষা অগ্নিভের দিকে তাকায়। মাত্র রুমে এলো আর এত কথা শোনাচ্ছে তাকে। দাঁতে দাঁত চেপে বলে, আপনি খুব খারাপ অগ্নিভ। আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রাখছেন। আপনার চুক্তির বিয়ে করার কি দরকার হলো? আপনার বাবা এসে চলে গেল। সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ভাববো। যা, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবে। এত তাড়াতাড়ি খাবেন? অন্বেষা অগ্নিভের দিকে আর চোখেই তাকায় না। ছেলেটা কত সুন্দর, অথচ বিয়ে না করে এমন সিদ্ধান্ত কেন সেটা ভাবছে মনে মনে। মা বাবার থেকেও আলাদা থাকে। ভাবনার মাঝে অগ্নিভ জামা চেঞ্জ করে বের হয়। অন্বেষার দিকে তাকিয়ে বলে, খেয়েছো? চলো, তোমার ভাইয়ার সাথে কথা বলবে। ডাক্তার ফোন করেছিল, আজ রাত 10টায় অপারেশন করবে। পা সম্পূর্ণ ঠিক হতে বছরখানেক লেগে যাবে বলেছে। তোমার ভাইয়ার ব্লাডের সমস্যা সেটা বলনি কেন? মানে, ব্লাড চেঞ্জ করতে হবে। শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে। সেটা পরে করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 1.5 বছর পর তোমার ভাইয়া বাইরেই থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাইয়া আসবে। মানে, এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? আপনি ভাইয়াকে আবার খুন করে নিননি তো? জাস্ট শাট আপ। উল্টাপাল্টা কথা বলো কেন? তোমার সুবিধার জন্যই এসব বলা। তুমি তো ভাইয়ের সাথেই থাকো, তো তোমার ভাইয়া আসার পর তুমি বাসায় না থাকলে খারাপ ভাববে না নাকি? হ্যাঁ, সেসব পরের চিন্তা। না, এখন সব বুঝিয়ে বলি। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, সো চুক্তি শেষ হলে তুমি বাসায় যাবে। তোমার ভাইয়া তখন তোমাকে খারাপ বলবে না বা কথা শোনাবে না, তাই তোমার জন্য সেটাই ভালো। আচ্ছা, অন্বেষা আর কিছু বলে না। কি বলবে? সে ছেলেটা সম্পর্ক ঠিক করার কথা বলছে না, সবসময় বিচ্ছেদের কথা বলে মাথা নষ্ট করছে তার। তিনজনে একসাথে খেতে বসে। খাওয়া শেষে অন্বেষা প্রায় 1 ঘন্টা অভ্রর সাথে ফোনে কথা বলে। অগ্নিভ ইশারা দিলে ফোনের কথা বলা শেষ করে। অগ্নিভ ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলে, বই নিয়ে এসো। তুমি তো ইংরেজি ডিপার্টমেন্টের না? আমি ইংরেজি ভালোই পারি, তোমাকে পড়াবো। হায় হায়, বলে কি? আমি পড়াশোনা করেছি, এখন আর পড়তে ইচ্ছে করে না, ঠান্ডা লাগতেছে, ঘুমোবো। কম্বলের নিচে থাকো, আমি বই নিয়ে আসছি। পড়াশোনা তোমার নষ্ট করতে চাই না, নিজের ক্যারিয়ার করতে হবে তোমার। আমার থেকে বিদায় নেবার পর কি বেকার থাকবে? তাই পড়াশোনা করো। থাক, আমাকে নিয়ে তো ভাবতে হবে না আপনার, সব নিজের চাহিদা জানে আছে। আমার শীতের কাপড় লাগবে, আমার পুরাতন জামা তো আপনি ফেলে দিয়েছেন। তুমি যেগুলো পরতে সেসব আমার বাড়ির কাজের লোকেও পরে না। সুকাল নতুন জামা এনে দেব। এখন ঘুমাও তাহলে, আমি কাজ করছি। কিছু দরকার হলে জানিও। মানসিক শান্তি দরকার, যা এখানে পাবো না আমি। অগ্নিভ অন্বেষার দিকে রাগী চোখে তাকায়। অন্বেষা মুখ বন্ধ করে ফোন নিয়ে গেম খেলে। অগ্নিভ ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অন্বেষা অবাক কণ্ঠে বলে, ব্যাপার কি? ছেলেটা কি আমাকে ইগনোর করছে? ধুর, কোথায় এসে পড়লাম আমি? আমাকে রুমে একা রেখে অন্য রুমে চলে গেল। জানি না কি ঘটবে সামনে। একটা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে একা রেখে যাব? মা ছাড়া কতটা ভালো থাকবে বাচ্চাটা? অন্বেষা নিজে নিজে অনেক কথাই বলে। ফোন টিপতে টিপতে কখন রাত 11টা বেজে যায় টেরই পায় না। অগ্নিভ রুমে এসে অন্বেষার হাত থেকে ফোনটা নিয়ে পাশে রাখে। বিছানায় শুয়ে বলে, তোমার ভাইয়ের অপারেশন চলছে। আর হ্যাঁ, বেশি রাত জেগে ফোন টিপার দরকার নেই।
শরীর খারাপ হতে পারে। সকালে উঠে নামাজ পড়বে, তাই তাড়াতাড়ি ঘুমাও। আর কত নিয়ম আমাকে মানতে হবে, এসব মানা যায় নাকি? কথা কিন্তু বেশি বলছো। অন্বেষা মুখটা অন্য পাশ করে শুয়ে পড়ে। অগ্নিভ অন্বেষার কম্বলের নিচে ঢুকে অন্বেষার শরীরে হাত দেয়। অন্বেষা প্রথমে কেঁপে ওঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। অগ্নিভের দিকে ঘুরে বুকে মাথা রাখে। অগ্নিভ গলায় কানে কিস করা শুরু করে। অন্বেষা অগ্নিভকে জড়িয়ে ধরে। অগ্নিভ মাথা তুলে অন্বেষার দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে, তাকে কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশিয়ে নেয়। গলায় মুখ দিয়ে বলে, আমি যে কোনো সময় কাছে আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থাকো। কেমন? বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যাস করো এখন থেকে। আপনাকে একটা কথা বলি। বলো। বাচ্চাটা পাবেন? মানে যদি আপনার বিয়ে করার ইচ্ছে না থাকে, কিন্তু এমনভাবে কেমন দেখায় না। অগ্নিভ আর কথা বলে না, অন্বেষার ঠোঁটে আলতো করে কিস করতে থাকে। অন্বেষাও নিস্তেজ হয়ে অগ্নিভের কাছে আত্মসমর্পণ করে। বেশ কিছু সময় পর অগ্নিভ অন্বেষার কপালে কিস করে, চোখ বন্ধ করে। আজকে তারও খুব ঘুম পাচ্ছে। অন্বেষার দিকে একবার তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজেও অন্বেষার বালিশে মাথা রেখে ঘুমিয়ে যায়। বাইরে থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে, কেউ চিৎকার চেঁচামেচি করছে। অন্বেষা চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও বায়ে কম্বল দিয়ে উঠে বসে বোঝার চেষ্টা করে বাইরে কি হচ্ছে। পাশে অগ্নিভ নেই। এবার ঠিক হয়ে উঠে বসে। ওয়াশরুমে যায়, সেখানেও নেই দেখে নিজে উঠে পড়ে। ওয়াশরুম থেকে গোসল করে সে হালকা গোলাপি রঙের একটা 3 পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্ত নিয়ে বসে পড়ে। অগ্নিভ মা বাবার সাথেই চিৎকার চেঁচামেচি করছে। সবশেষে বিরক্ত হয়ে বলে, আমার যখন দরকার হবে তখন নিজে বাসায় যাব, বলিনি তাও বারবার এখানে এসো না, আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। অর্ক মুখটা ছোট করে নেয়। ভাবছিল অগ্নিভের বাবা মায়ের বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে, আর তখন অগ্নিভ এমন চুক্তি করে থাকতো না। কিন্তু উল্টো এখন অগ্নিভ এই বাড়িতে তার বাবা মাকে ঢুকতে দিচ্ছে না। অগ্নিভ সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিজের খাবার সহ অন্বেষার খাবার নিয়ে বৃষ্টিকে রুমে আসতে বলে। অগ্নিভ রুমে এসে দরজা বন্ধ করে দেয়। অন্বেষার দিকে তাকিয়ে বলে, মরার মতো ঘুমাও কেন? এত ঘুম কোথা থেকে আসে? মাথার চুল থেকে পানি পড়তেছে, এখনো চুল ভালো করে মুছে হাত ধুয়ে আসো, খাবার খাবে। আর ইমুতে তোমার ভাইয়ের নাম্বার আছে, ফোন দিয়ে কথা বলিও। বাইরে এত কথা হচ্ছিল কেন? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকে রাখছেন কেন? দরকার ছিল। অন্বেষা মুখ ভেঙায়। অগ্নিভ সেদিকে তাকিয়ে চোখ গরম করে। অন্বেষা একটা বালিশ কোলে নিয়ে অগ্নিভকে বড় করে চোখ মেলে তাকায়। মাথায় কালো ঘন চুল, হালকা গোলাপি ঠোঁট। ইস, মারাত্মক আকর্ষণীয়। সব কিছু মানুষ সহজে প্রেমে পড়বে এই মানুষটার। অন্বেষার তাকানো দেখে অগ্নিভ নড়ে চড়ে বসে। এমনভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। নামাজ পড়ার কথা ছিল, ওঠো। এখন না থেকে নামাজ পড়বে? কোনো কৈফিয়াত শুনব না, যাও হাত ধুয়ে খেতে বসো। আর কিছু খাবেন? অগ্নিভ অন্বেষার চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। অন্বেষা উঠে হাত ধুয়ে খেতে বসে। অগ্নিভ নিজেও খেয়ে নেয়। অন্বেষা খেতে খেতে বিড়বিড় করে, ইস, এত কেয়ার! ভালো স্বামী এমন কেয়ার পেলে তো সব স্ত্রী খুশি হবে। কিন্তু ছেলেটা তো আমাকে বাচ্চার জন্য এত কেয়ার করছে, যে এখনও পৃথিবীতে আসেনি তাকে নিয়ে এত আদর। ইস, তাহলে পৃথিবীতে আসলে কত আদর করবে। এই মানুষটাকে সারা জীবন জীবনসঙ্গী করে পেতে না কে চাইবে? বিড়বিড় করে না করে খেয়ে নাও, আর পড়াশোনা করো ঠিকমতো। একজন টিচার তোমাকে বাড়িতে পড়াতে আসবে, 10টা থেকে পড়াবে, তাই পড়ার জন্য তৈরি হও। শুনুন, আমি না আইসক্রিম খাবো, একটা কিনে দেন না। আপনার তো অনেক টাকা, মাত্র একটা খাবো, বেশি না। ফারিহা, বেশি বলতে যাবে না। ঠান্ডার সময় কোন মানুষ আইসক্রিম খায়? অন্য কিছু খেলে বলে নিয়ে দিচ্ছি। যা চাইবো দেবেন নাকি? তখনও বলবেন যে অন্বেষার সব কিছুর কিন্তু লিমিট আছে। হয় আইসক্রিম, নয়তো যা চাই তাই দিতে হবে, কোনো মানা শুনব না। অগ্নিভ অন্বেষার প্লেট নিয়ে বাইরে রেখে আসে। তোয়ালি দিয়ে অন্বেষার হাত মুছে দেয়, মুখ মুছে দিয়ে বলে, তাড়াতাড়ি বলো কি চাও, আমি আমার অফিসে যাব। ঠান্ডা জিনিস বাদে চাইলে আমি সব দেব, তাই নির্দ্বিধায় বলতে পারো। আপনার ঠোঁটে চুমু খেতে চাই। অগ্নিভ থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে অগ্নিভ, তারপর অন্বেষার ঠোঁটে আলতো কিস করে উঠে যায়। অন্বেষা হাত ধরে ফেলে। এভাবে না, আসেন আমি। না, আমার সময় নেই। ফ্রিজে ফর্মুলা আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানি দিবে, এরপর ঠান্ডা কমে গেলে খেয়ে নিও। যান, বেয়াদব পোলা।
অগ্নিভ বিরক্ত নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটার এমন পাগলামি তার ভালো লাগছে না। প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে। অন্বেষাকে 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়িয়ে তিনিও বাসায় যান। অন্বেষা তারপর ফোন নিয়ে মনের সাথে কথা বলে, ফ্রিজ খুলে মালটা বের করে খায়, মনে মনে অগ্নিভকে বকাবকি করে। এভাবে কেটে যায় 2 মাস। মাঝে মাঝে অন্বেষার রাতে ঘুম ভেঙে গেলে অগ্নিভকে পাশে পায় না। এটা তার কাছে কেমন যেন লাগে। ছেলেটা তার থেকে দূরে থাকে কেন বুঝতে পারে না। একটা জিনিস সে খুব ভালো করেই বুঝতে পারে, অগ্নিভ মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আজ সারাদিন অন্বেষার বমি করতে করতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়। পেট ব্যথা ধরে আছে। অগ্নিভকে ফোন করে কিন্তু রিসিভ হয় না। মিটিং, কাজ সব নিয়ে আজ বেশি ব্যস্ত সে। কয়েকদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া না করায় অন্বেষার শরীর দুর্বল হয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। বসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে। বৃষ্টি দৌড়ে অন্বেষার কাছে আসে। ম্যাডাম, চোখ খুলুন, কি হয়েছে আপনার? ম্যাডাম, উফ, ম্যাডামের হঠাৎ কি হয়ে গেল? অর্ক স্যারকে জানিয়ে দিই, উনি অগ্নিভ স্যারকে জানাবেন। ম্যাডাম, কথা বলেন। সরি, আমার আসলে শরীর দুর্বল লাগছে খুব, একটু রুমে নিয়ে এসো। তো আর আপনার স্যার পচা, সে তার কাজ নিয়েই ব্যস্ত। আপনি রুমে বসে থাকুন ম্যাডাম, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। আপনাকে দুর্বল মনে হচ্ছে, কিছু খেয়ে নেবেন? বৃষ্টি অন্বেষাকে রুমে রেখে খাবার নিয়ে আসে। এই বিকেলে কেউ খাবার খায় নাকি? কিন্তু অন্বেষা বৃষ্টির কথা আর বাড়াতে পারে না। একবার ভাত মুখে দিতেই গা গুলিয়ে আসে। দৌড়ে ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দিয়ে সে বিছানায় গা এলিয়ে যায়। বৃষ্টি খাবার সরিয়ে রুম থেকে চলে যায়। অন্বেষা চোখ বন্ধ করে বলে, ডাক্তার না হয়েও জানি কেন এমন হচ্ছে। ইস, আল্লাহর কাছে দোয়া করলাম যাতে বাচ্চা না আসে, কিন্তু না, চলে এলো। অগ্নিভ তো তার জায়গায় অটল। একটা ছোট বাচ্চাকে রেখে আমি কিভাবে থাকব? রাতে অগ্নিভ এসে বলে, রেডি হও, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সরি, মিটিং ছিল, কাজের জন্য ব্যস্ত ছিলাম। আজ এত চাপ কাজের, উফ, সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠি। কাজ সামলানো থেকে তোমাকে সামলানো সহজ। তাহলে আমাকে সামলান, আপনাকে কাজ সামলাতে হবে না। তাই খুলতে গিয়ে অগ্নিভ থেমে যায়। ভ্রুকুচকে অন্বেষার দিকে তাকায়। মেয়েটা আবার প্রেমের প্রলাপ শুরু করে দিয়েছে। অগ্নিভ বিরক্ত হয়ে অফিসের ড্রেস চেঞ্জ করে। তারপর অন্বেষাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখা শেষে অন্বেষা অগ্নিভকে বলে, মিস্টার জামাই, তুমি তো আজ অনেক খুশি, বাবা হতে যাচ্ছ। 2 মাসে বাইরের আলো দেখিনি। আজকে একটু ঘুরতে নিয়ে যাবে, নয়তো তোমার বাচ্চা কিন্তু কালো হবে। কী সব আবোল তাবোল বলছো? এখন তো আরও ঘোরাঘুরি বন্ধ। কোথায় পড়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। বাচ্চার কিছু হলে তোমাকে আস্ত রাখবো না, শুনলে? আমার কথা না শুনলে আপনার বাচ্চাকে না খেয়ে রাখবো। আমি খাবো না কিছু, তাই ভালোই ভালো বলছি, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। মেয়ে মানুষ মানেই জঙ্গল। তোমার একটা মেয়ে হলে তখন দেখব জঙ্গল নাকি অন্য কিছু। চুপ, সব মেয়ে এক না। আমার মেয়ে হলে অনেক ভালো হবে, আমি অন্তত ঠিকমতো মানুষ করতে পারবো। তোমার মতো বেইমান তৈরি করব না। মেয়েদের প্রতি এত নাক কেন আপনার? আপনাকে আজও বুঝতে পারলাম না, আমি কবে যে বুঝতে পারবো? ঘুরতে নিয়ে যাব, চলো। অন্বেষা খুশি হয়, অগ্নিভের থেকে আর কিছু জানতে চায় না, খুশি হয়ে যায়। ইস, 2 মাস পর আজ ঘুরবে কোথাও। অগ্নিভ আজ অনেক সময় নিয়ে অন্বেষাকে ঘুরিয়ে দেখায় সব, কারণ সে জানে আর অন্বেষা বাড়ি থেকে বেরোতে পারবে না, বেরোতে দেবে না সে। মাঝে মাঝে চেক আপের জন্য বেরোবে। রাতে বাইরে ডিনার করে দুজন বাসায় ফেরে। প্রায় রাত 10টার পর অগ্নিভ ফলমূল কেটে অন্বেষাকে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে অন্বেষাকে ঘুমোতে বলে অন্য রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। অন্বেষা অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ? আজ থেকে এখানে থাকার তো প্রয়োজন নেই। আমার দরজা খোলা রেখে ঘুমাও। আমার রুমে দরজা খোলা থাকবে, যখনই দরকার হবে ডেকে দিও। অদ্ভুত, অগ্নিভ, আমার কাছে থাকো প্লিজ। এমন করছো কেন? কাছে আসছো না, কিন্তু একই বিছানায় থাকতে কি সমস্যা? এতদিন ছিলাম। এটাই অনেক, নিজের মতো থাকো এখন। যখন তোমার প্রেগন্যান্সির 8 মাস চলবে তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময়টা তোমার অসুবিধে হতে পারে। যা, ভালো মতো শুয়ে পড়ো। অগ্নিভ রুম থেকে গেলে অন্বেষা বালিশ জড়িয়ে কেঁদে দেয়। তার সব কিছু বিরক্ত লাগছে। এভাবে সময় পার হবে কেমন করে? অগ্নিভ কি তাকে সত্যি চুক্তি শেষ হলে তাড়িয়ে দেবে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের কাছে রাখবে না? সব কিছু কল্পনা করতে মাথা ঘুরে ওঠে তার। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে অগ্নিভ একবার অন্বেষার রুমে এসে অন্বেষাকে ডাকে। ফজরের সময় উঠে অন্বেষাকে ডেকে দেয়। নামাজ পড়ে আবার হালকা কিছু ফলমূল কেটে অন্বেষাকে খাইয়ে দেয়। অন্বেষা বমি করে দেয়। অগ্নিভ বিরক্ত হয়ে বলে, উফ, সব তো বমি করে বের করে দিয়েছ, তাহলে পেটে কি থাকলো?
থামো, আমি আরও কিছু খাবার এনে দিচ্ছি। হ্যাঁ, এক কাজ করো, আমার গলায় ভাতের পাতিল বেঁধে দাও, ফলমূলের দোকান বেঁধে দাও, তাহলে যখন ইচ্ছে তখন খেতে পারবো। তোমার তো সমস্যা নেই, আমি তো খাবো, তাই না? দাও দাও, বেঁধে দাও। এমন রাগ করছো কেন? আমি তো ভালো কথাই বলেছি। তোমরা মেয়েরা বেশি বুঝতে যাও কেন? ইডিয়েট। অন্বেষা অগ্নিভেরের গলা জড়িয়ে ধরে আর বারবার বলে, গলায় খাবার বেঁধে দাও। অগ্নিভে বিরক্ত হয়ে রুম থেকে চলে যায়। অন্বেষা মুখটা ছোট করে বলে, শয়তান ছেলে, আমাকেও খেয়ে মেরে ফেলবে। নিজে খায় না, আবার আমাকে 2 মাসে মোটা বানিয়ে দিয়েছে। এবার খাওয়াতে আসো কি করে দেখে নিও। ধরো খাও। অন্বেষা চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে অগ্নিভি মুখ চেপে ধরে বলে, আরে খাবার আনিনি তো, এই সময় নাকি মেয়েরা টক পছন্দ করে, সেজন্য টক খাবে না? তেঁতুলের আচার, বড়ুই আচার, জলপাই আচার আর চালতার আচার আছে। আগে বলবি তো। অন্বেষা তাড়াতাড়ি করে বাটির দিকে মুখ খুলে হাত বাড়িয়ে দেয়। অগ্নিভের ধমক দিয়ে চামচ এনে দেয়। অন্বেষা মজা করে আচার খেতে থাকে। অগ্নিভে হাঁ হয়ে যায়, তাড়াতাড়ি বাটি ছিনিয়ে নেয়। একটা বাটি থেকে প্রায় অর্ধেক শেষ করে দিয়েছে। এসব কি খেতে দিয়েছ? বাটি নিয়েছ কেন? তুমিও খাবে, আমাকে বললেই হয়। এভাবে বাটির দিকে তাকিয়ে আছো কেন? লালা পড়বে বাচ্চার। লালা পড়বে মানে মুখ থেকে পানি পড়বে। এভাবে নজর দিও না, বাচ্চার পেট খারাপ হবে, তখন আমার পেটের মধ্যে পটি করে দিবে। কি আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? এসব কি বলে? অগ্নিভে অবাক হয়ে কথাটা বলে। অন্বেষা কাঁদো কাঁদো মুখ নিয়ে হাত বাড়িয়ে দেয় অগ্নিভের দিকে, ভাবে আরও কিছু আচার তাকে দেবে। কিন্তু না, অগ্নিভে বাটি বাইরে রেখে আসে। অন্বেষা মন খারাপ করে পেটে হাত দেয়। তারপর বলে, বাবু, তোমার বাবাই অনেক পচা, আমাকে আচার খেতে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে গেল। দেখেছ, বড় হয়ে তুমি বাবাইকে বকা দিও কেমন? তোমার বাবাই ভালো না। আর কিছু? চুপচাপ ঘুমাও, তুমি ভালো না। হ্যাঁ, আমি জানি। অন্বেষার আগে বালিশ নিয়ে শুয়ে পড়ে। অগ্নিভে মনে মনে হাসে। কিছুক্ষণ পর উঠে অন্বেষার কাছে যায়। অন্বেষার মাথা নিজের কোলে নিয়ে চুলে আঙুল বুলিয়ে দেয়। অন্বেষা চোখ খুলে অগ্নিভের দিকে তাকায়। অগ্নিভে হেসে বলে, ঘুমাও, সমস্যা নেই, আর একটু ঠিকমতো খাওয়া দাওয়া করো প্লিজ। তুমি হয়তো বুঝতে পারছো, আমার কাছে বাচ্চার মূল্য অনেক। তুমি চিন্তা করো না, তোমার সন্তান ঠিক থাকবে। কিন্তু এই অবস্থায় আমার খাওয়া দাওয়া একটু কম হবে, সেটা তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, কিন্তু চেষ্টা করো, কেমন? ভয় হয় যদি হারিয়ে ফেলি তাকে? হারিয়ে ফেলা তো আবার আমার স্বভাব। মনে হয় আপনি কি আমাকে কখনো ভালোবাসবেন না অগ্নিভে? বাঁচি তো বাঁচব না কেন? অন্বেষা উঠতে চাইলে অগ্নিভে বাধা দেয়। অগ্নিভে নিজেই অন্বেষার সাথে শুয়ে পড়ে। অন্বেষা অগ্নিভের বুকের সাথে নিজেকে জড়িয়ে নেয়। অগ্নিভে জোরে শ্বাস নিয়ে বলে, এত কাছে আসে কেউ, বুকের মধ্যে কি ঢুকে যাবে? নাও, বুকের মধ্যে রাখলে আমার কোনো সমস্যা নেই। তোমাকে পাওয়ার জন্য তোমার বুকের মধ্যে যেতে আমার সমস্যা নেই। অগ্নিভে, একটা কথা বলি। বলো। আমাকে ভালোবেসো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার থেকে কষ্ট ছাড়া তুমি কিছুই পাবে না। আমি আপনার ওয়াইফ, আপনাকে ভালোবাসা আমার অধিকার, সেই অধিকার আমি ছাড়তে চাই না। পাগলামি করছো কেন? আমাদের বিয়েটা তো চুক্তির। আমাকে ভালোবাসবেন একদিন, দেখে নিন। আচ্ছা। অন্বেষা বিড়বিড় করে এটা সেটা বলতে থাকে। একসময় ঘুমিয়ে যায় সে। অগ্নিভে উঠে অফিসে যায়। অফিস থেকে বন্ধুদের সাথে ঘোরার জন্য পার্কে যায়। অন্বেষা আসার পর থেকে কোথাও ঘোরাঘুরি করে না। তারা 3 জন মেয়ে ও 2 জন ছেলে বসে আছে, তার মধ্যে অগ্নিভে একজন। গল্পের মাঝে ইপসিতা নামের মেয়েটা বলে, অগ্নিভে, ভাবির ছবি দেখালে না যে, এমন লুকিয়ে রাখছিস কেন? তোদের বিয়ের কথাটা কে বলেছে? অর্কের থেকে দেখে বিস, ও যখন এটা জানে তোর সবটাই জানার কথা। চুক্তির বিয়ে? আমার মেয়েটা কষ্ট পাবে। একটা মা বাচ্চা রেখে কখনো একা থাকতে পারবে না। সেসব তোদের ভাবতে হবে না, তোর জেদ বেশি। যাই হোক, সবার সাথে আড্ডা দিয়ে অগ্নিভোর রাত 10টার পর বাসায় আসে। অগ্নিভোর রুমে গিয়ে বারান্দায় জগ দেয়। অন্বেষা গালে হাত দিয়ে বই পড়ছে। অন্বেষাকে দেখে তার মনটা শান্ত হয়। কেন হয় সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে ধীর পায়ে অন্বেষার কাছে যায়। অন্বেষা মাথা না তুলেই বলে, আজ তোমার এত লেট হলো যে? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তুমি খাওয়া দাওয়া করেছো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, চলো। অগ্নিভ যাওয়ার জন্য পা বাড়ায়। অন্বেষা হাত ধরে আটকে দেয়। অগ্নিভোর গলা জড়িয়ে ধরে, গলায়, গালে, কপালে কেস করে। অগ্নিভ অবাক হয়ে অন্বেষার কাণ্ড দেখছে। সে বুঝতে না পেরে বলে, কি হয়েছে তোমার? এমন ব্যবহার করছো কেন? তোমার বাবু বলেছে কি? বলেছে যে, মাম্মি, বাবাইয়ার থেকে তুমি আদর নিচ্ছ না কেন? তুমি বাবাইয়ের থেকে বেশি বেশি আদর নিও। হ্যাঁ, তোমার বাচ্চা তোমার মতোই এসব বলবে।
আল্লাহ, আর কোনো মেয়ে পাইনি, তোমাকে আমার ঘাড়ে ঝুললে দিয়েছে, যা তোমার বাড়ি যাই, থাকবো না। অগ্নিভোর বুকটা ধূপ করে ওঠে। এমন কথা সে স্বপ্নেও ভাবে না যে অন্বেষা মুখে নিয়েছে। অগ্নিভ অন্বেষাকে টেনে বুকের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, খবরদার, এসব কথা বলবে না। তোমার গর্ভে যে আছে তাকে আমি চাই, সে আমার সুখ, তাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো, তাকে হারাবো না, সহজে হারাতে দেব না কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে নাচো সারাক্ষণ, আমার দিকে তো কেউ নজর দেয় না। দিলাম তো। অগ্নিভ অন্বেষার কপালে চুমু দিয়ে কথাটা বলে। এভাবেই সময়গুলো কেটে যায়। কেটে গেছে আরও 8 মাস। অন্বেষা ঘুমের মাঝে ভয় পেয়ে উঠে বসে। অগ্নিভ তখন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। অন্বেষার 9 মাস পূর্ণ হয়েছে। ডাক্তার বলে দিয়েছে এই মাসের 9-10 তারিখেই নর্মালি বেবি হবে, না হলে সিজার করতে হবে। আর সেখানে আজ 7 তারিখ। অগ্নিভ তাড়াতাড়ি অন্বেষার কাছে আসে। অন্বেষার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে, কাঁদছ কেন? আমি স্বপ্ন দেখেছি অগ্নিভ, তোমাকে হারিয়ে ফেলব। আমি? বাজে স্বপ্ন দেখেছ। স্বপ্ন তো স্বপ্ন, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব? এই 10 মাসে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তুমি এতটা অভিমানী যে আমি তোমার অভিমানে মিশে গেছি। ভালোবাসো না এক বিন্দু? একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে? এসব বিষয়ে আমি কথা বলতে চাই না। কেন অগ্নিভ, একটু ভালোবাসা দিলে কি হবে? উফ, অন্বেষা, তোমাকে বলছি না, চুক্তি শেষ, তুমিও এখান থেকে বিদায় নেবে। সো একটা কথাও শুনতে চাই না, ঘুমাও। আমার প্রচুর পেট ব্যথা করছে, মরে যেতে ইচ্ছে করছে। অন্বেষা, বলছি না এসব কথা কখনো মুখে নেবে না, কিছু হবে না, আমি আছি তো। অগ্নিভ ধমক দেয়। অন্বেষা চোখ মুখ শক্ত করে ব্যথা কমানোর জন্য অপেক্ষা করে। সে বিরক্ত হয়ে বলে, একটু পানি দাও, পেট টানটান হয়ে আছে আমার, ভালো লাগছে না কিছু, ঘুমাতেও পারছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি, ওয়েট করো, নড়াচড়া করো না বেশি, বাচ্চার অসুবিধে হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলেও তোমার কিছু যায় আসে না, বাচ্চা তো তোমার জন্যেই সব, অসহ্য। উফ, বাচ্চা জন্ম দিতে গিয়ে যেন যে কোনো একজন মরে যায়, দোয়া করো। আর এসব ভালো লাগছে না আমার, বেশি কথা বলো কেন? আমি কথা বললেই সেটা বেশি হয়ে যায়, সত্যি কথা বলা হয় না সেজন্য। অন্বেষা আর কোনো কথা বলে না, অগ্নিভের দিকে মুখ ফিরিয়ে নেয়। অগ্নিভ অন্বেষাকে পানি খাওয়ায়, তারপর ডাক্তার আরশির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে অন্বেষার কাছে আসে, রেডি হতে বলে, হাসপাতালে নিয়ে যাবে সে কারণে। অন্বেষা আর কিছু বলে না, যা বলে তাই শুনতে হয় তাকে, তাই এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। পেটে হাত দিয়ে অন্বেষা ছটফট করতে থাকে, এই ব্যথা আর সহ্য করতে পারছে না। প্রায় 20 মিনিট পর হাসপাতালে পৌঁছে তারা। অনিশাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রুমের বাইরে অগ্নিভ পায়চারি করছে। ভয় হচ্ছে তার। অর্ক তাকে সান্ত্বনা দিচ্ছে। অগ্নিভ মনে মনে বলে, আল্লাহ, আমার বাচ্চা যেন কিছু না হয়, তাকে আপনি সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। সে আমার কাছে সুখ, তাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। আপনার ছেলে হয়েছে স্যার? অগ্নিভ পানি ভরা চোখে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। অগ্নিভের এভাবে তাকানো দেখে ডাক্তার বলে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে, কিন্তু এত কিউট বাচ্চা জন্ম দিয়েছে আপনার ওয়াইফ, ওনার তো দামি উপহার পাওয়া প্রয়োজন। সমস্যা নেই, যত মিষ্টি খাবার পারেন খেতে পারেন। অগ্নিভ কথা না বলে সামনে তাকায়। একজন মহিলা ডাক্তার কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নিভ কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নেয়। তার হাত কাঁপছে। প্রথম কোনো ছোট বাচ্চাকে ছুঁয়ে দেখে সে। চুপ করে তার চোখ থেকে এক ফোঁটা জল বাচ্চাটার শরীরের ওপর পড়ে। বাচ্চা কেঁদে ওঠে। অগ্নিভ ভয় পেয়ে যায়। অগ্নিভের বিচলিত হওয়া দেখে ডাক্তার হালকা হাসে। স্যার, ভয় পাবেন না, বাচ্চাকে ঠিক করে ধরে রাখেন। আমার ছেলে কাঁদছে যে। ছোট্ট বাচ্চা, সে তো কাঁদবে, এটাই স্বাভাবিক। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করে দেওয়া হচ্ছে, উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আপনি দেখা করতে পারেন। উফ, অনেশার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ইস, মেয়েটা আমার জন্য কত কি করল, আর আমি আসলে কি সত্যি মেয়েদের ঘৃণা করি? তাহলে একটা মেয়ের সাথে 10টা মাস কিভাবে থাকলাম? অগ্নিভ বিড়বিড় করে অর্কের দিকে তাকায়। অর্ক অগ্নিভের চাহনি বুঝতে পেরে বলে, যা, মেয়েটাকে একটু দেখে আয়, তোকে তোর উপহার দিল, দেখছিস তোর ছেলে কত সুন্দর, মাশাআল্লাহ। আমার ছেলে আমার মতোই হয়েছে। অগ্নিভের কথা শুনে অর্ক হালকা হাসে। অর্ক অগ্নিভের থেকে বাচ্চাটাকে নিয়ে অগ্নিভকে অনেশার কাছে যেতে বলে। অগ্নিভ মাথা নেড়ে ধীর পায়ে অনেশার বেডের দিকে যায়। অগ্নিভ গিয়ে দেখে অনেশার হাতে স্যালাইন চলছে। ভয় পেয়ে বলে, তোমার কি কিছু হয়েছে? কই, কিছু না তো।
এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছো যে, আর কাঁদছো কেন? শরীরে ব্যথা করছে কিনা মনের ব্যথা বোঝার ক্ষমতে তোমার হয়নি অগ্নিভ। আমার কষ্ট হচ্ছে। আর মাত্র কয়টা মাস, তারপর তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে। ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি আর আমার সন্তান দুজনেই সুস্থ আছো। বাবুকে দেখবে না? একদম আমার মতো হয়েছে জানো, নিয়ে আসো। তোমার মতো হলেও তোমার মানসিকতার মতো যেন না হয়, তাহলে জানি না কত মানুষ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাবে। তুমি বড়ই পাষাণ অগ্নিভ, ভুলে যাবে না। টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো। টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। আজ টাকা আছে বলে যাকে ইচ্ছা নাচাতে পারবো? ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। আর ধন্যবাদ কেন দিচ্ছ? টাকার জন্য তো সন্তান দিলাম, তাই এটা দিয়ে লজ্জা দিও না। বাচ্চাকে নিয়ে কোথায় যাবে? যাও, বাচ্চা নিয়ে পালানোর শখ? অসহ্য। অনিশা চোখ বন্ধ করে নেয়। ছেলেটার কথা সহ্য হচ্ছে না তার, শরীর জ্বলছে। সে কোন দুঃখে বাচ্চাকে নিয়ে পালিয়ে যাবে? বাচ্চাকে খাওয়াতে হবে, সেটা হয়তো ওনার মাথায় আসে না। অনিশা এবার দাঁতে দাঁত চেপে বলে, তোমার ছেলেকে তুমি খাওয়াও, যা খাওয়াও। এটা থেকে অন্তত আমি শান্তি পাবো। বাপ বেটা একাই থাকো, আমার দরকার হবে না তো কারো। এখন থেকেই ফিডার খাওয়াও। তুমি আছো, কি করতে পারবে? ভালো করেই বললে হয়। ভাগ্যিস ছেলেটা আমার মতো হয়েছে, নয়তো আরও কথা শুনতে হতো। কি জানি না কোন দিন বলবে এটা বাচ্চা তোমার না, আমাকে দাও। আজব। তোমার ছেলেকে অন্য কারো ছেলে বলতে যাব কেন? না, যে ব্যবহার করছো বলতেও পারো। তোমার মতলব ভালো ঠেকছে না। আমার ছেলেকে তোমার থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, আমার ছেলেকে এখন আমার থেকে ছিনিয়ে নেবে? আর যে কত কি সহ্য করব। বদমাস, আমার ছেলে এটা তোমার না, ওকে দাও। অন্বেষা হাঁ হয়ে সব শুনছে, বিরক্ত হয়ে মুখ অন্যদিকে করে। অগ্নিভ নিজেও বিরক্ত। একটা চাহনি দিয়ে ছেলেকে অন্বেষার একটা হাতের উপর শুইয়ে দেয়। অন্বেষার দিকে তাকিয়ে আদরের গলায় বলে, আমার হৃদয়কে খাওয়াও, তারপর রেস্ট নিও। বিকেলে তোমাকে বাসায় নিয়ে যাব। তাছাড়া এখন তোমার ঘুমানো উচিত। সারা রাত তো ঘুমাতে পারোনি। হৃদয়? হ্যাঁ, আমার ছেলের নাম হৃদয়। ছেলের নামও ঠিক করা হয়েছে? পেটের নাম আমার বাবুর তো পেটেই, তাই বড়দের মতো আব্দুল কাদের, রইস মোল্লা খালেদ, মতিউর রহমান, করিম এসব নাম রাখতে পারবো না, তাই না? কারণ ব্যবসায়ীর ছেলের নাম সুন্দর রাখতে হবে। বড় হয়ে ছেলেটাকে ডাক্তার বানাবে? না, ব্যবসায়ী হবে। ডাক্তার সবচেয়ে বেইমান বেশি করে, সুন্দরভাবে মিথ্যে কথা গুছিয়ে বলতে পারে তারা। ডাক্তার কিন্তু তোমার হৃদয়কে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছে, আর তাকেই তুমি খারাপ বলছো? অসুস্থ হলে ডাক্তার সেবা করবে। তোমাকে ঘৃণা করি। ডাক্তারকে আমিও, মরে গেলেও ডাক্তারের কাছে আসব না, দেখে নিও। তুমি যদি মৃত্যুর 1 মিনিট আগেও জানতে পারো যে ডাক্তার দেখালে আসলে আমি সুস্থ হব, তাও আসব না। অদ্ভুত। অগ্নিভ হালকা হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। বাচ্চার সাথে সারাদিন কেটে যায় দুজনের। বিকেলে অন্বেষাকে অগ্নিভ বাসায় নিয়ে আসে। সন্ধ্যার সময় অন্বেষা শুয়ে হৃদয়ের মুখের দিকে তাকিয়েছিল। তখন অগ্নিভ বলে, এভাবে তাকিয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। মায়েরা তাকিয়ে থাকলে কখনো নজর লাগে না, ভুলভাল কথা বলো কেন? কিন্তু তুমি যখন যাবে তখন তো তোমার জন্য হৃদয় কষ্ট পাবে, তাই এখন থেকেই ওর থেকে দূরে থাকো। তোমার মুখে এসব ছাড়া আর কিছুই নেই, সব সময় যাওয়া যাওয়া করে মাথা চিবিয়ে খাচ্ছে আমার। অগ্নিভ রেগে একটা ধমক দেয়। অন্বেষা মুখ ভার করে অন্যদিকে শুয়ে পড়ে। সারাদিন হৃদয়ের সাথে দুষ্টুমি করা অগ্নিভের মূল কাজ। অন্বেষাকে কাছে ঘেঁষতেও দেয় না ঠিকমতো, শুধু খাওয়ানোর সময়। অন্বেষা বাচ্চার জামাকাপড় ধোয়া, গোসল করানো সব অগ্নিভ একাই করে। অন্বেষা সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখের সামনে ছেলেটাকে তার থেকে হারিয়ে যেতে দেখছে সে। হৃদয়ের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি দিয়ে সে বাবাইয়ের কাছে যেতে পারে। প্রথম বাবা ডাক দিয়ে শুরু করছে তার ডাক। দুপুর 3টে। অন্বেষা খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। একবার মেঝেতে চোখ দেয়। হৃদয় বাবার কোলে হাসাহাসি করছে। অন্বেষা অভ্রর কাছে ফোন করে বলে, ভাইয়া কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 মাস পর দেশে যাচ্ছি। সুস্থ হওয়ার পরে এখানেই চাকরিতে জয়েন্ট করলাম তো স্যার বলল 2 মাস পর বাংলাদেশের একটা অফিসে ট্রান্সফার করে দেবে। এটা তো ভালো কথা। যাই হোক, ওই দেশে যা পেয়েছিস সেটাই অনেক। এত টাকা পয়সা আমার ভালো লাগে না। যাদের টাকা বেশি তারা সুখী, কিন্তু অন্যদের সুখ চিনতে ওস্তাদ। কি হয়েছে হঠাৎ এমন কথা? আর তোর চোখ মুখ আবারও শুকিয়ে গেছে দেখছি। 9-10 মাস আগেও কেমন মোটা হয়েছিলি মনে আছে?
মনের কথায় অতীতে ফিরে যায় অন্বেষা। তখন সে 6 মাসের প্রেগনেন্ট ছিল। অভ্রর সাথে কথা চলাকালীন বলেছিল, অন্বেষা, তোকে কেমন জানি মোটা মোটা লাগছে, চোখ মুখ খুলে গেছে নাকি? এমন হয়ে গেলে কিভাবে? কই, আমি তো ঠিক আছি ভাইয়া। তাহলে আমি কি ভুল দেখছি? তোর পায়ের সাথে সাথে চোখও গেছে। ডাক্তারকে বলে দিও তোমার চোখের চিকিৎসা করে, নয়তো এখানে এসে আমাকে চিনতে পারবে না। সবসময় এক লাইন বেশি বলিস কেন? ফোনটা কোথাও রেখে পুরোপুরিভাবে ক্যামেরার সামনে আয় তো, মাথা থেকে পা পর্যন্ত দেখি। অন্বেষা তখন চমকে উঠেছিল, পেট বড় হয়েছে। ভাইয়ের সামনে গেলেই বুঝতে পারত কত কষ্ট করে যে ম্যানেজ করেছিল সবটা। অভ্রর ডাকে অতীত থেকে বেরিয়ে আসে অন্বেষা। হালকা হেসে বলে, আমি ঠিক আছি ভাইয়া, 2য় বর্ষের পরীক্ষা সামনে, সেজন্য টেনশনে তাই হয়তো মুখ শুকিয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি ফিরে আয়, আমি ফোন রাখলাম। অভ্রর আর কোনো কথা অন্বেষা শোনে না। ফোনটা রেখে কপালে হাত রেখে চোখ বন্ধ করে। অগ্নিভ তাকে বলে দিয়েছে আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে চোখে ঘুমের ভাব চলে আসে। হঠাৎ কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় সে। অগ্নিভ, তোমার প্রতি আমার আর মায়া বাড়িও না প্লিজ। হঠাৎ জড়িয়ে ধরা, কিস করা একদম বিরক্ত লাগছে আমার। তোমাকে ছেড়ে গেলে এসব মিস করব। তুমি খুব ভালো অগ্নিভ, যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব, কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গ আমার প্রয়োজন নেই। তোমার থেকে একটা জিনিস চাইলে দেবে? আসলে মূল্যবান কিছু না, তোমার কাছে সামান্য। সেটা কি বলো? সারাদিন ভেবে দেখি, রাতে চেয়ে নেব। অগ্নিভ হালকা হেসে হৃদয়কে মাঝখানে শুইয়ে দেয়। অন্বেষা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার কিছুটা আগে। ঘুম থেকে উঠে নামাজ পড়তে বসে, রাতের খাবার খায়, রাতে নামাজ পড়ে, সব মিলিয়ে সময়টা কেটে যায়। এখন রাত 11টা। অগ্নিভ শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। অন্বেষা হৃদয়কে অন্য পাশে সরিয়ে অগ্নিভের কাছে ঘেঁষে শুয়ে পড়ে। অগ্নিভ উঠতে গেলে অন্বেষা বাধা দেয়। অগ্নিভের বুকে হাত রেখে বলে, তখন তোমার থেকে কিছু চেয়েছিলাম মনে আছে? আমি এখন চেয়ে নি। না করতে পারবে না? আগে প্রতিশ্রুতি দাও। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইব না। সরে যাও আর হৃদয়কে মাঝখানে দাও। তারপর কি বলবে বলো, কি চাও দেব। এত প্রতিশ্রুতি করতে হবে না, আমি কথা দিয়ে কথা রাখি। না, প্রতিশ্রুতি দাও। অগ্নিভ দাঁত চেপে অন্বেষার কথা মতো প্রতিশ্রুতি দেয়। অন্বেষা এবার অগ্নিভের খালি বুকে নাক ঘষে, মুখের দিকে তাকিয়ে বলে, এই 2 মাস তোমার সান্নিধ্য চাই। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, তোমার আদর নিতে চাই। এটা কি রাখবে না? হঠাৎ এমন চাওয়া, শেষ চাওয়া? অগ্নিভ টেনে অন্বেষাকে নিজের সাথে মিশিয়ে নেয়। অন্বেষা হালকা হেসে অগ্নিভের সাথে তাল মিলিয়ে চলে। অগ্নিভ স্নেহে ভরিয়ে দেয় অন্বেষাকে। এভাবে কেটে যায় রাতটা। সকালে অগ্নিভ ঘণ্টা 2 জন্য বাইরে যায়। অন্বেষা এই সুযোগ কাজে লাগিয়ে অর্কের রুমে যায়, অগ্নিভের অতীত সম্পর্কে জানবে বলে ঠিক করে। অর্কের রুমে গিয়ে সোফায় বসে। এই প্রথম সে অর্কের সাথে কথা বলবে। একই বাড়িতে থাকে, সবাই কখনো কথা হয়নি। অন্বেষা সালাম দিয়ে বলে, অগ্নিভের অতীত সম্পর্কে জানতে চাই। বলো, কি জানতে চাও? কেন মেয়েদের ঘৃণা করে? কেন আমার সাথে এমন চুক্তি করল? 1 বছর পেরিয়ে গেল, তবুও ওর মন জয় করতে পারিনি আমি। এসবের কারণ কি? অর্ক হালকা করে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টিকে তাহলে তো ভালো হবে। তাই বলতে শুরু করে, শুরুটা আরও 10 বছর আগের। এসএসসির পর একটা মেয়ের প্রেমে পড়ে অগ্নিভ। মেয়েটাও কম যায় না, দুজনে দুজনকে অনেক ভালোবাসত। অগ্নিভের পরিবার এসব বিষয়ে সবকিছুই জানত। মেয়েটা গরিব ফ্যামিলির ছিল, ইচ্ছে ছিল একজন ডাক্তার হবে। অগ্নিভ প্রাণপ্রিয় প্রেমিকার কথা ফেলতে না পেরে ইন্টার শেষে মেডিকেল পরীক্ষা দিয়ে টিকে যায় মেয়েটা। সব পড়াশোনার খরচ অগ্নিভ বহন করে। সব ভালোই চলছিল, সমস্যা হয় অন্য জায়গায়। অগ্নিভের জায়গায় যখন মেডিকেলে পরীক্ষা দিয়েছিল তখন আরেকটা ছেলে ছিল। সে প্রথম হয়ে চান্স পায় তো মেয়েটা সেই ছেলেটার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে অগ্নিভের সাথে মেয়েটার এতটা খারাপ সম্পর্ক হয়ে গেল যে অগ্নিভকে না জানিয়েই মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করে নেয়। মানে এত বছরের প্রেম কিভাবে ভুলে যায় মানুষ? কিন্তু তাই বলে অগ্নিভ এমন সিদ্ধান্ত কেন নেবে? সব মেয়ে তো এক না। কথার মাঝে কথা বলো না। অগ্নিভের প্রেমিকার পা ধরে ফিরে আসতে বলে, কিন্তু ফিরে আসে না। তারপর থেকে অগ্নিভ মেয়েদের সহ্য করতে পারে না, ঘৃণা করে। ওকে এত ভালোবাসার পরে যাকে পায় না সে। কেমন আস্তে আস্তে অগ্নিভ একা হয়ে যায়, মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকে এখানে আমরা দুজন থাকি, বুঝলাম। কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবে না, এমন নাটক করার মানে কি?
অসহায়ের সুযোগ কাজে লাগালো কেন? আর বাচ্চা নেবার ভূত মাথায় চাপলো কিভাবে? সবার একটা বংশের মান রক্ষা করতে হবে, নাতি নাতনির মুখ দেখবে। অগ্নিব এভাবে ঠকে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতেও ভয় পায়, তাই সে সিদ্ধান্ত নেয় চুক্তির বিয়ে করবে। কারণ দিতে হবে, বাচ্চারা তো তার রক্তের হবে, রক্ত তো বেইমানি করবে না। তারপর বাকিটা তুমি জানো। সংক্ষিপ্ত করে বললাম। এখন অগ্নিব আসবে, নিজের রুমে যাও। ধন্যবাদ, তবে মনে হয় না আমি অগ্নিভের সাথে সারা জীবন থাকতে পারবো। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন। অনেক বলেছি, লাভ হয় না। আচ্ছা, আপনিই বলেন, হৃদয়কে ছাড়া আমি কিভাবে থাকব? আমি তো ওর মা, একটা মা বাচ্চা ছাড়া কিভাবে থাকবে? অনেক বলেছি আমি, কিন্তু ও মানতে নারাজ। সংসার না। তবে একটা সিক্রেট কথা বলতে পারি তোমাকে, সেটা জানার পর অবশ্য আমি অবাক হয়েছিলাম। কি? অগ্নিব তোমাকে ভালোবাসে, অভিমানে মিশে আছো তুমি, ওর অভিমানে তুমি মিশে আছো। তোমার প্রতি ওর অনেক অভিমান। অগ্নিব আমার কাছে কি বলেছে জানো? অর্কের কথা শুনে অন্বেষা অবাক হয়। অগ্নিব তাকে ভালোবাসে, এটা যেন অবিশ্বাস্য। অন্বেষা অবাক হয়ে বলে, কি বলেছে? তুমি ভালো, কিন্তু টাকার লোভে বাচ্চা দিতে রাজি হয়েছ, এটা ওর খারাপ লাগে। ও ভাবে তুমিও বেইমান। মানে? আমি বেইমানির কি করলাম? এটা টাকার লোভ। অগ্নিব আমাকে দেখেছে সুযোগ বুঝে, আমি বিপদে ছিলাম, সেটা কাজে লাগিয়েছেন আপনারা, আর এখন এসব দোষ আমার? ও তাই ভাবে বলে বাচ্চাকে রেখে যেতে মায়া হবে না কেন? টাকার জন্য বাচ্চা নিতে রাজি হলো? মা বাবা মরা, ভাইটাকে মানুষ করেছি, তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম? তাহলে নাকি অগ্নিব এটা বুঝতে চায় না? তবে তোমার প্রতিও দুর্বল। দেখো, 2 মাস তোমার হাতে আছে, যদি পারো নিজের করে নিও। অন্বেষা কিছু বলতে যাবে, তার আগে গাড়ির আওয়াজ পায়। দৌড়ে নিজের রুমে যায়। অগ্নিব এখন বাড়ি আসবে। অন্বেষা চোখ বন্ধ করে ভাবতে থাকে বিয়ের প্রথম দিনের কথা, যেদিন সে এখানে প্রথম এসেছিল। অগ্নিব বিকেলে কাজে নিয়ে এসে 3-4 জনকে সাথে নিয়ে বিয়েটা সম্পন্ন করেছে। অন্বেষা তো ভেবেছিল বিয়ে ছাড়া চুক্তিপত্র নিয়ে সংসার করতে হবে তাকে, কিন্তু না, আল্লাহ সহায় ছিলেন। সে কারণে বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। কিন্তু এতেও লাভ নেই। চুক্তি হিসেবে 1.5 বছর পর আলাদা হতে হবে তাদের। চুক্তিতে আরও লেখা আছে, আলাদা না হলে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে হবে। এসব ভাবতে ভাবতেই অন্বেষা চুপচাপ হৃদয়ের পাশে শুয়ে পড়ে। হৃদয়ের বুকে হাত দিয়ে বুঝতে পারে জেগে আছে। অন্বেষা ভ্রু কুচকে বলে, বাপের কিছু ঝাড়ে না রে বাবা, তুই তো একটু মা পাগল হতে পারতিস, যাতে তোর বাবা আমাকে রেখে দেয় তোর জন্য। কিন্তু না, উনি বাবা পাগল। অগ্নিব তখন রুমে আসে। অন্বেষার কথাটা সে শুনতে পায়। ভ্রু কুচকে বলে, আমার ছেলের কাছে আমার নামে এরকম মন্তব্য করা হচ্ছে নাকি? লাভ নেই, ছেলেটা আমার, তাই যত যাই বলো না কেন, হৃদয় আমার কাছেই থাকবে। অগ্নিব ভালোবাসেন আমাকে? অগ্নিব কথা শুনতে পেল কি না অন্বেষা বুঝতে পারে না। অগ্নিব জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। অন্বেষা বিরক্ত নিয়ে উঠে বসে। হৃদয়কে কোলে নিয়ে বারান্দায় যায়। বাইরে হালকা বাতাস বইছে। অগ্নিব গোসল করে বের হয়। বিছানায় তাকিয়ে হৃদয়কে না দেখে বারান্দায় তাকায়। হাতে তোয়ালে নিয়ে বারান্দায় যায়। এখনও গরম পড়েনি পুরোপুরি, আর তুমি হৃদয়কে নিয়ে বারান্দায় আসছো কেন? হ্যাঁ, কেন? কি সমস্যা? আমার ছেলেকে নিয়ে আমি কি সময় কাটাতে পারবো না? এটা কি চুক্তির মধ্যে লেখা ছিল? বেশি বোঝো কেন? হৃদয়ের ঠান্ডা লেগে যাবে, 12টা বেজে গেছে, গিয়ে গোসল করে নাও। আমি হৃদয়কে গোসল করিয়ে দিচ্ছি। গোসল করে আসছো তুমু? আমি হৃদয়কে গোসল করিয়ে দেব। আজকে হৃদয় আজ আমার সাথে গোসল করবে, দাও। কেন? এতদিন তো আমি গোসল করিয়ে দিলাম, আজ তোমার এত শখ জেগেছে কেন? কারণ কয়েকদিন পর তো চলে যাব। না থাক, আমি করব না, সকালে করেছি, এখন ঠান্ডা লাগবে। অগ্নিভ কি বলবে? অন্বেষা হাঁ হয়ে অগ্নিভকে দেখে। অগ্নিভ সেদিকে পাত্তা না দিয়ে হৃদয়কে গোসল করাতে নিয়ে যায়। গোসল করিয়ে হালকা খাবার খাইয়ে নেয়, সাথে হৃদয়কেও খাইয়ে দেয়। তারপর দুজনেই শুয়ে পড়ে। অগ্নিভ চোখ বন্ধ করেছিল। অন্বেষা অগ্নিভর এসব কাণ্ড দেখে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছে দেখে পাশ থেকে ফল কাটা ছুরি নেয়। রেগে মেজাজে অগ্নিভকে মারার জন্য সেটা তোলে। ভাবে এমন করলে যদি নিজের রাগ কমে, কিন্তু মারতে যাওয়া মাত্র অগ্নিভ চোখ খুলে লাফিয়ে ওঠে। অগ্নিভ অবাক হয়ে বলে, অন্বেষা, তুমি আমাকে খুন করতে চাইছো? এতদিন কালসাপ বাড়িতে পুষে রেখেছি আমি। বাবা, আসলে মেয়েরা বেইমান, নিজের স্বার্থ হাসিল হলে আর সেই ব্যক্তিকে দেখে না যে তাকে সফল হতে সাহায্য করেছে। ছি ছি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো জাস্ট মজা করছিলাম। নিজের চোখে অবিশ্বাস করতে বলছো তোমার উপর ছুরি রেখে আছি সেজন্য? এমনি মারার মতো করে হাত তুলি? প্লিজ ভুল বুঝো না আমাকে। থাক, এসব নাটক আর করতে হবে না,
মেয়েদের বিষয় ভালোভাবে জানা আছে আমার। হ্যাঁ, মেরে দিও, এমন বেইমানি আর স্মরণে রেখে বাঁচতে চাই না। অগ্নিভ, প্লিজ, বেশি বুঝতে চাচ্ছ কেন? তোমাকে মারার হলে রাতে মারতে পারতাম, আমি এমনি মজাই করছিলাম। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে ভালোবাসি। আমার হব না দেখে এমন করছো, কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের সাথে রাখব, হৃদয়ের জন্য না, আমার জন্য। কিন্তু না, আর কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত নিচ্ছ না। অগ্নিভ, 2 মাস সময় তোমার কাছে, নিজে সব গুছিয়ে নেওয়া শুরু করো। 2 মাস পর এই শহরে তোমাকে দেখতে চাই না। যদি দেখি, তোমার ভাইকে শেষ করতে সময় নেব না। অন্বেষা কেঁদে দেয়। কেন? মজা করতে গেলে সেটা ভেবে এখন নিজের রাগ উঠল? অগ্নিভ। অগ্নিভ হৃদয়কে বুকের সাথে চেপে ধরে। তার হৃদয়কে মেরে ফেলবে না তো? ভয় তার মনে জেগে বসেছে। অন্বেষা অগ্নিভর কাছ থেকে সরে যায়, সোফায় বসে চোখ বন্ধ করে। সারা দিন দুজনের অভিমানই কেটে যায়। রাতে ঘুমানোর সময় অন্বেষা অগ্নিভর পাশে ঘুমাতে গেলে অগ্নিভ রেগে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না কখনো, ঘৃণা করি আমি তোমাকে। তোমার মতো মেয়েদের আমার থেকে দূরেই থাকো, হৃদয়কে মাঝখানে দাও, নয়তো কি করি ভাবতে পারবে না। প্লিজ, রেগে থেকো না, এমন করছো কেন? তুমি ছোট বাচ্চা না, সব বোঝো, তবুও এমন করে আসো কেন? আমার কথা শোনো। কথা কানে যায়নি। অভ্র কি দেশে ফিরতে চায় নাকি? পার্মানেন্টলি ওখানে থাকার ব্যবস্থা করে দেব? কোনটা? অন্বেষা কান্না ভরা চোখে অগ্নিভর দিকে তাকায়। ছেলেটা এত জেদি কেন? একটু ওকে বুঝতে চায় না? অন্বেষা অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। এভাবে কেটে যাচ্ছে সময়। হৃদয় এখন পুরোপুরি বাবার ভক্ত, মা ছাড়াও এখন থাকতে পারবে। কেটে গেছে এর মধ্যে 2 মাস। রাতে অন্বেষা শুয়ে আছে। অন্বেষার বুক ধুকপুক করা শুরু করেছে। অগ্নিভ নিজে তার জন্য অন্য একটা শহরে বাসা ভাড়া করেছে। এই শহর ছেড়ে তাকে যেতে হবে। অগ্নিভ তার কথায় অটল, অথচ অন্বেষা ভাবছে আজ অগ্নিভ তাকে বাধা দেবে, সারা জীবনের জন্য তাকে নিজের কাছে রাখবে। এসব ভাবছিল তখন অগ্নিভ এসে বলে, গাড়ি চলে এসেছে, আর অভ্র দেশে আসবে আজ। রেডি হয়েছ? এখন চলো, এগিয়ে দিয়ে আসি তোমাকে। এই শহরে যেন কখনো না দেখি, ভুলে যাবে হৃদয়ের কথা। আজ থেকে তুমি আগের মতো সিঙ্গল, তুমি বিবাহিত, এটা কেউ জানবে না। অগ্নিভ, তোমার কাছে রেখে দাও আমাকে। তোমার কাছে থাকতে চাই সারা জীবন। তোমার যত্ন, ভালোবাসা সব নিয়ে বাঁচতে চাই। আমি তোমাকে না পেলে আমি মরে যাব। নাটক শেষ? তাহলে যেতে পারো। তো তোমার ছেলের মা না হয়ে তোমার কাজের লোক করে রাখো আমাকে প্লিজ। ওকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমি তোকে জন্ম দিয়েছি, পা ছাড়ো আমার। কিন্তু বিরক্ত লাগছে এসব, এমন নাটক পছন্দ না আমার। অন্বেষা অগ্নিভের পা শক্ত করে ধরে। অগ্নিভ পা সামনে এগিয়ে যেতে পারছে না। অন্বেষা পা ধরে কেঁদে কেঁদে বলছে, অগ্নিভ, দয়া করো আমার উপর, কখনো তোমার বউ হওয়ার চেষ্টা করব না, হৃদয়ের মা হব না। ওর তো দেখাশোনার জন্য একজন প্রয়োজন, তাই না? তোমার দাসী হয়ে থাকতে চাই আমি মা বাবা কারোর সাথে থাকব না। আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি। বরং তোমার কখনো সাহায্য লাগলে জানিও, যে কোনো সময় সাহায্য পাবে আমার থেকে। অগ্নিভ, এত পাষাণ হৃচ্ছ কেন? প্লিজ আমাকে দয়া করো, রেখে দাও তোমার কাছে, আমি হৃদয়ের মা। ছোট হৃদয় এসব দেখে কেঁদে দেয়। অন্বেষা অগ্নিভের পা ছেড়ে উঠে হৃদয়কে কোলে নিতে যায়, কিন্তু অগ্নিভর সরে যায়। অতিরিক্ত চিন্তায় অন্বেষা সেখানে সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে অন্য এক শহরে আবিষ্কার করে। সেই অবস্থায় তাকে অগ্নিভ গাড়িতে তুলে দিয়েছে, তারপর নিজে এসে অন্বেষাকে রেখেছে। অন্বেষা এখনও কাঁদছে। কোথা থেকে কি হয়ে গেল? অগ্নিভ এতটা জেদি হবে বুঝতে পারেনি সে। রাত হয়ে এসেছে। অভ্র বারবার ফোন দিচ্ছে অন্বেষার কাছে। অন্বেষা ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। অভ্র চলে এসেছে বাংলাদেশে। অন্বেষা ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে। অপরদিকে অগ্নিভ, তুই কাজটা মোটেও ঠিক করিসনি। মেয়েটা তোর কাছে ভিক্ষে চাইছে থাকার জন্য, অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। হৃদয় কি সত্যি মা ছাড়া থাকতে পারবে? কিছু মা বাচ্চা জন্ম দিতে গিয়েই মারা যায়, সেই সন্তান কি মা ছাড়া বড় হয় না? এসব বিষয়ে কথা বলতে চাই না। মা বাবার সাথে থাকছি, আজ থেকে রেডি হ। তুই পাষাণ। মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধাবোধ করেনি। আমিও একসময় কারো পায়ে পড়েছিলাম, তখন সে ফিরে তাকায়নি। তাই এসব আমার কাছে এখন নাটক মনে হয়। অর্ক রেগে সেখান থেকে উঠে যায়। সবকিছু তার কাছে অসহ্য লাগছে। অগ্নিভ এমন একরোখা, বিরক্ত হয়। তারপর কয়েকদিন পর তার বিয়ে। অগ্নিভ বিয়ে করবে না দেখে এখন তাকে বিয়ে করতে হচ্ছে। অভ্র বাসায় ফিরে রাত 3টের পর। অন্বেষা ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে ঘুমিয়ে পড়ে। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তার পেটে বেড়ে উঠছে আরও একটি প্রাণ। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেও কখনো বিয়ে করতে চায় না। আর পরের দিন সকালে অন্বেষা ভয়ে ভয়ে মনের সব খুলে বলে। তারপর ওর 3 মাস। অভ্র অন্বেষার সাথে কথা বলে নেয়। আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে। অভ্র
অভ্রও বিয়ে করে সুন্দরভাবে কেটে যায় সবার সময়। আয়ুষী, মা, আমার বেঁচে থাকার জন্য তুই হলেই হবে। তোকে নিয়ে কাটিয়ে দেব সারা জীবন। তোর বাবা যেমন তোর ভাইকে নিয়ে কাটাবে জীবন, ঠিক আমিও পারবো তোকে নিয়ে কাটাতে আমরণ। তুই আমার সব। শোনা, অন্বেষা ফুটফুটে এক কন্যা সন্তানকে কোলে নিয়ে ছাদে বসে আছে। কেটে গেছে আরও সময়, আছে এক কন্যা সন্তানের মা। এরপর কি হবে সেটা হয়তো নিজেও জানে না। এভাবে কেটে যাচ্ছে বছরের পর বছর। সেই সময় এসেছে, কি যে সময়, আবারও মুখোমুখি হতে হবে তাদের। অন্বেষা চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। পাশে অগ্নিভ ছিল। অন্বেষার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তারও। রুমের লাইট জ্বালিয়ে অন্বেষার দিকে তাকায়। অন্বেষা ফুপিয়ে কেঁদে উঠছে। মেয়েটা? অগ্নিভ অন্বেষার পাশে গিয়ে জড়িয়ে ধরে। অন্বেষা 2 হাতে অগ্নিভকে জড়িয়ে ধরে। অগ্নিভ অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন অন্বেষা? এই অন্বেষা, কথা বলো, কি হয়েছে তোমার? এই, আমার দিকে তাকাও, দেখো কিছু হয়নি, কাঁদছো কেন? অন্বেষা অগ্নিভের দিকে তাকিয়ে দেখে একবার সে নিজের বেডেই আছে, আর এখন রাত। ঘড়িতে কয়েকবার চোখ বুলায়। বেশ কিছুক্ষণ অগ্নিভকে দেখে সে, তারপর ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবার অন্বেষা অগ্নিভের একদম কাছে গিয়ে বলে, অগ্নিভ, আমাকে ছেড়ে দেবে না তো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হৃদয়ের জন্য হলেও আমাকে রেখে দাও প্লিজ। আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি ইচ্ছে করে তোমাকে চাইনি। আচ্ছা বাবা, সেটা নিয়ে ভাবতে গেছো কেন? কিছু ভাবলেই ভয় পাও, তুমি জানো না? সরি কালকের জন্য। হৃদয়ের ঘুম ভেঙে যাবে, কেঁদো না, শান্ত মেয়ের মতো ঘুমাও। তুমি আমাকে ডিভোর্স দেবে না? সত্যি করে বলো, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার মতো আমাকে কে আগলে রাখবে? রাতে এইসব কথা না বললে কি হয় না? আমি অসহায় ছিলাম অগ্নিভ, সেজন্য তোমার শর্তে রাজি ছিলাম। আমি এত কিছু তখন ভেবে দেখিনি। প্লিজ আমাকে ছেড়ে দিও না প্লিজ। আমি তো তোমার ওয়াইফ, শুধু চুক্তি না। আচ্ছা, সেসব নিয়ে কাল কথা বলি। এখন একটু ঘুমাও, আমার মাথা ব্যথা করছে। সকালে আবার অফিস যেতে হবে। পানি খেয়ে ঘুমাও। স্বপ্ন দেখেছ, স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি সত্যি ভালো না অগ্নিভ, আমাকে একটুও বুঝতে চাও না। তোমাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়ব। হৃদয়ের জন্মটা ভুল ছিল, তুমি আমাকে এতটা মাসেও চিনলে না। সেই একই কথা, এমনি এমনি জন্ম দিইনি। তার বিনিময়ে তোমার ভাইয়ের চিকিৎসা করানো হয়েছে, ওখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আর কি চাও? তোমাকে চাই, হৃদয়কে চাই, তোমার ভালোবাসা নিয়ে একসাথে সারা জীবন থাকতে চাই। অগ্নিভ অন্বেষার কথায় কর্ণপাত না করে অন্য পাশে এসে শুয়ে পড়ে। অন্বেষা কিছুক্ষণ বসে থাকে, হৃদয়কে জড়িয়ে ধরে কাঁদে। হৃদয় নড়ে উঠলে কপালে কিস করে পাশে শুয়ে পড়ে। অগ্নিভ লাইট অফ করে অন্ধকারে অন্বেষার মুখের দিকে তাকায়। মেয়েটা ভয় পেয়েছে, বুঝতে পারে এত ভয় না পেলে এভাবে চিৎকার দিত না। সে তো জানে অন্বেষা টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে। সেটাকে অবশ্য স্বপ্ন বলা যায় না, নিজের কল্পনাকেই স্বপ্ন ভাবে সে। খুব ভোরে অগ্নিভের ঘুম ভেঙে যায়। পরিকল্পনা অনুযায়ী বাড়ি সাজানো শুরু করে। এর মাঝে অভ্র চলে আসে। অগ্নিভ অভ্রর সাথে ভালোমন্দ কথা বলে কাজে লেগে পড়ে। বেলা হতে হতে অগ্নিভের বাড়ির সবাই চলে আসে। হৃদয়ের কান্নার শব্দে অন্বেষার ঘুম ভাঙে। ঘরের দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। এতক্ষণে সে ঘুমিয়েছিল। হৃদয়ের দিকে তাকায়। হৃদয় তার বুকে বারবার মুখ ঘষে। অন্বেষা হৃদয়কে বুকে টেনে নেয়, হৃদয়কে খাওয়াতে থাকে। হঠাৎ করে অগ্নিভ ভিতরে প্রবেশ করে। অন্বেষা হতভম্ব হয়ে শরীরের কাপড় ঠিক করে। অগ্নিভ ভ্রু কুচকে বলে, মনে হয় আমি অচেনা কেউ। যাই হোক, মহারানীর ঘুম ভেঙে গেলে একটু উঠবেন প্লিজ। আপনার জন্য আপনার প্রজারা অপেক্ষা করছে, তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন। হ্যাঁ আজ্ঞা, সেনাপতি, আপনি আমার জন্য খাবার নিয়ে আসুন। মহারানী তো আজ চলে যাবে, হৃদয়কে খাবার দিতে হবে, তাকে নিজ হাতে খাইয়ে দিলে আরও খুশি হব। ভালোভাবে কথা বললেই শুরু হয়ে যায় বেশি কথা। না বলে ওঠো, আজকে বাড়ি থেকে চলে যাবে মনে নেই? তাও আমার সাথে না করে থাকতে পারো না? সব সময় তুমি বিরক্তিকর কথা বলো, আমি সব সময় ভালো কথা বলি, তুমি কখনো ভালোভাবে কথা বলো না। আর আমার দোষ? হৃদয়ের খাওয়া হলে নিচে আসো। বেলা 12টা পর্যন্ত ঘুমাই আমার কাছে, এত সুখ অন্য কারো কাছে পেলে জানিও। তোদের ঝগড়া হলো? বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। ভাবি, তাড়াতাড়ি আসো, তোমার জন্য তো সবাই অপেক্ষা করছে, আর আমার ক্ষুধা লাগছে, তোমার জন্য খাওয়া হচ্ছে না। অর্কের কথা শুনে অন্বেষা সেদিকে চোখ দেয়। অন্বেষা বিড়বিড় করে, ব্যাপার কি? বাড়িতে আজ এত মানুষের আনাগোনা কেন? অর্ক ভাইয়া নিচ থেকে আজ কথা বলতে আসছে আমার সাথে। জানি না কি হবে আজ, আমার তো জায়গা হবে না সেটা জানি। বিড়বিড় না করে ওঠো। অন্বেষা অবাক হয় সবার ব্যবহারে। উঠে ফ্রেশ হয়ে হৃদয়কে নিয়ে বাইরে যায়। তার ভাইকে বসে থাকতে দেখে বোকা বনে যায়।
এখানে হচ্ছেটা কি? ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসে। অভ্র এসে হেসে বলে, কেমন আছিস? সে সকালে আর মাত্র তোর দেখা পেলাম। ভাইয়া, তুমি এখানে কি করছো? বাহ, আমার বোনের বিয়ে আমি থাকবো না? ভাইকে না জানিয়ে অনেক কিছু করে ফেলেছিস, এখন আসলাম তাও ভালো লাগে না বুঝি না? সেটা বলিনি, সরি ভাইয়া। অন্বেষা কথাটা বলে মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে একটা রুমে নিয়ে যায়। কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয়। সে হাবলার মতো সব দেখে। সে উপায় না পেয়ে বলে বসে, এখানে হচ্ছে নাকি? আমাকে বলা যাবে কি? কেউ কিছু বলছে না কেন? আজব তো। আজকে তোমার বিয়ে ভাবি, তোমাকে আজ বিয়ে দেওয়া হবে। আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে? তাহলে আমি বিয়ে করব না। ছাড়ো না আমাকে, আমি ছোট বাচ্চা নই, ধরে রাখবেন। মিসেস, আমার সাথে আপনার বিয়ে। এভাবে কেঁদে মেকআপ নষ্ট করবেন না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দেব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার হৃদয়ের মা। অগ্নিভে কথা শুনে অন্বেষা অবাক হয়ে বলে, বিয়ে? তাও তোমার সাথে? সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার সাথে তোমরা সবাই মজা করছো না তো? তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। মজা করতে যাব কেন? তুমি তো আর আমার শালি নও। সত্যি তোমার সাথে আমার বিয়ে হবে আজ। দুবার বিয়ে কে করতে পারে? হ্যাঁ, এক বউকে দুবার বিয়ে করব আমি। অন্বেষা সবার সামনে অগ্নিপকে জড়িয়ে ধরে। ইস, এটা যে সত্যি তার বিশ্বাস হচ্ছে না। তারপর সবাই মিলে নিচে যায়। ছোটখাটো আয়োজনে বিয়েকে হয়ে যায় তাদের। এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পা রাখে আজ। ভারী আলাদা একটা অনুভূতি কাজ করছে আজ তার মধ্যে। ইস, মানুষটা তাকে আপন করেছে ভাবতে যেন সে আকাশে উঠছে। রাত 10টা, সবাই খাওয়া দাওয়া করার জন্য ড্রয়িং রুমে হাজির হয়। অন্বেষা নিজেও সবার সাথে খাবার খেতে বসে। এক লোকমা ভাত মুখে দিতেই বমি পায় তার। অগ্নি ভ্রু কুচকে তার দিকে তাকায়। বেসিন দেখে দিলে অন্বেষা সেখানে দৌড়ে যায়, গড়গড় করে বমি করে দেয়। কয়েকদিন থেকে খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। ফিরে এসে সোফায় বসতে যাবে, তখন সেন্সলেস হয়ে পড়ে। অগ্নি হাত ধুয়ে অন্বেষার কাছে দৌড়ে আসে, সোফায় শুইয়ে দেয়, পারিবারিক ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। অন্বেষাকে কিছু প্রশ্ন করে, তারপর হাসি মুখে বলে, কংগ্রাচুলেশনস অগ্নিপ, দেবার বাবা হতে যাচ্ছ। তবে নিশ্চিত করে বলতে পারছি না, পরীক্ষা করে নিও একবার। কথাটা শুনে অগ্নি অবাক হয়ে অন্বেষার দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে অন্বেষাকে দেখে। অন্বেষা বিড়বিড় করে বলে, আল্লাহ, অগ্নিপ যেভাবে তাকিয়ে আছে আমাকে যেন আবার বকাবকি না করে। আমি তো ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দেবে। তার জন্য তো একটা বাচ্চা নিয়েছিলাম, যাতে সে এই সন্তান নিয়ে বেঁচে থাকতে পারে। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। অগ্নিপ কথাটা বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে। অন্বেষাকে সবাই অভিনন্দন জানায়। সবার মুখে হাসি থাকলেও অগ্নিভের মুখে হাসি নেই। সবার খাওয়া দাওয়া হলে যে যার বাসায় চলে যায়। রাত 11টার সময় নিজের রুমে যায় অগ্নিপ। অন্বেষা তখন হৃদয়কে শোয়াচ্ছিল। অগ্নিপকে দেখে এগিয়ে আসে। অগ্নিপ হাত ঝেড়ে বলে, এটা মানে কি? অন্বেষা, হৃদয়ের বয়স মাত্র 8 মাস চলে, আর তুমি এখনই বাচ্চা নিলে? এজন্যেই কাছে আসতে চাইনি, বাচ্চা নষ্ট করবে। হৃদয় আছে, আমার আর কারো দরকার নেই। রাগ করো না প্লিজ, আমার কথাটা শোনো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সে কারণে বাচ্চা ইচ্ছে করে নেইনি, যাতে চলে যাওয়ার পর তাকে নিয়েই থাকতে পারি। আর কিছু ভাবিনি। একসাথে দুইটা কিভাবে সামলাবে আমিও দেখব। বিরক্ত করো না, যা ঘুমাও। আচ্ছা, এত কিছু হলো কিভাবে, কি সবটা আমাকে বলো। আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো? আমি তো এসবের কিছুই জানতাম না। এমনকি কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি। হৃদয় জন্মের পর তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। আমার বিরুদ্ধে তুমি যা বলতে না, হৃদয়ের খেয়াল রাখতে, সবসময় আমার খেয়াল রাখতে, সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে। তখনই অভ্র ভাইয়াকে সবটা বলে দেয়। প্রথম উনি রাগ করলেও পরে ঠিকই মেনে নেন। মা বাবাকেও সব বলি। আজ নতুন করে বিয়ে করলাম কারণ চুক্তি হিসেবে আজ আমাদের সম্পর্ক শেষ হয়েছিল। বাহ, তোলে দেখি টেম্পো চালাও। যাই হোক, হৃদয় ঘুমিয়ে গেছে। চলো শাড়ি পরে একটু প্রেম করি। এর আগে প্রথম রাতটা তো নিজের মতো কাটিয়েছ, এবার না হয় আমার মতো করে কাটালে। ইচ্ছে করছে না? টায়ার্ড অনেক। আমি তো দ্বিতীয় বাচ্চাকে নিয়ে সুখে থাকো। এমনি বলি না মেয়ে মানুষ বেইমান, একটা থাকতে আরেকটা ধর অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছো। যা ঘুমাও, একদম আমার কাছে আসবে না। আমি নতুন করে বিয়ে করব? তোমার মতো কাউকে চাই না। আমার অসভ্য? আমি অসভ্য? তাহলে অসভ্য হয়ে একটু কি বলো? অগ্নিভ অন্বেষার কোমর জড়িয়ে কথাটা বলে। অন্বেষা লাফাতে শুরু করে। অগ্নিভ আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে। অন্বেষার গলায় পরপর কয়েকটা কিস করে। অন্বেষা ধাক্কা দিলে অগ্নিভ কিছুটা নড়ে চড়ে ওঠে, কিন্তু অন্বেষাকে ছাড়ে না, ঠোঁটে কিস করতে থাকে।
প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আরও একটা বাচ্চা নেব চলো। বাচ্চার পিঠে বাচ্চা, দারুণ না? আমার আপত্তি নেই। আমার কি, আমি তো বউকে আদর করতে পারবো। আসো বেবি, কাম কাম। এই না, ছাড়ো, আমার খুব ঘুম পেয়েছে। এই দেখো, আমার চোখ বন্ধ হয়ে আছে। তুমি কি বলছো শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। হৃদয় ঘুম থেকে জেগে যাবে। ছাড়ো। পালাতে চাচ্ছ? অন্বেষা মাথা নেড়ে হ্যাঁ বলে। অগ্নিভ খিলখিল করে হেসে ওঠে। অন্বেষা নিজেও হেসে ফেলে। অগ্নিভ অন্বেষাকে কোলে নিয়ে বিছানায় গিয়ে লাইট অফ করে। ফেসফেস করে বলে, দেবার, তোমাকে ভালোবেসেছি আমি, তৃতীয় কাউকে চাই না, আর তোমাকে শেষ পর্যন্ত রেখে দেব। ভালোবেসে সব সময় পাশে থাকব। তুমি আমার শেষ প্রিয়। তুমি আমার প্রিয় মানুষ হয়েই থাকবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমিও ভালোবাসি হৃদয়ের বাবাকে, আর ভালোবাসব দ্বিতীয় বাবুকেও।